ইজ দ্য ফার্স্ট টাইম আলট্রা বাম, আলট্রা ডান, মধ্যপন্থী সবাই কিন্তু এক পয়েন্টে এসেছিল যে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে। বিএনপি বলছে এটা তো জামাতপন্থী সরকার, কারণ জামাতের লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি ইত্যাদি। আবার জামাতের লোকেরা বলছে যে বিএনপির লোকেরা প্রচুর পরিমাণের টেন্ডার দখল এই সেই ইত্যাদি নানা ইঙ্গিতে ওনারা কথা বলছেন। 5ই আগস্টের পরে বিএনপি অনেক বড় দল হয়ে গেছে। তো আপনি বিএনপির বিরুদ্ধে তো মানে 8 মাস আগে চাঁদাবাজির অভিযোগ ছিল না? অযৌক্তিক, হাস্যকর এবং লজ্জাজনক আন্দোলন করেছে এই কি কলেজের, এটা তিতুমির কলেজের ছাত্ররা। ওরা 1000 বছর যদি আন্দোলন করে, জি, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় বানানো উচিত না। তিতুমিরের ছেলেরা তো মনে করছে রাস্তা বন্ধ করে দিলেই উপদেষ্টারা আসবেন, কলেজ ইউনিভার্সিটি হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে আলোচনা করি দেশ এবং দেশের রাজনীতি, অর্থনীতি, দেশের মানুষ কি চাচ্ছে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি সংস্কার ও রাজনৈতিক ঐক্য। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, একই সাথে অভিনন্দনও জানাচ্ছি। এবং আরও একজন বাঁ পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমরা শিরোনাম শুনছিলেন যে সংস্কার ও রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্যের বিষয়টা আমরা আলোচনা করব। প্রথমেই সংস্কারের বিষয়ে আজকে আমরা যতটা দেখেছি যে সংবাদ সম্মেলনে আজকে আইন উপদেষ্টা জানিয়েছেন যে 8 ফেব্রুয়ারি 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং সেই রিপোর্টের আলোকে আপনাদের অংশীজন যারা রয়েছেন প্রত্যেককে সেই প্রতিবেদন দেয়া হবে, আপনাদের মতামত নেওয়া হবে। এরপরে জাতীয় ঐক্যমতের কমিশনের সভা হবে। এরপরে সেই কাঙ্ক্ষিত হয়তো রোডম্যাপের যে জায়গায় সেখানে পৌঁছে যাওয়ার হয়তোবা সেটি জনগণ দেখতে পাবে। প্রশ্ন হচ্ছে 15টি কমিশনের মধ্যে এই যে কয়েকটি কমিশনের দিল, আজকে আবার 8 তারিখ 6টি কমিশন সংস্কারের যে সুপারিশ করবে, আপনারাও সুপারিশ জমা দিয়েছেন। তো তার আলোকে কতটুকু জনগণের প্রত্যাশার আলোকে সংস্কারের বিষয়গুলো কতটা আসবে এবং রাজনৈতিক দল হিসেবে আপনারা মেনে নেওয়ার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত? ধন্যবাদ সৈকত, আপনাকে। ইলিয়াস ভাই আছেন, দর্শকরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার সংস্কার শুনতে শুনতে তো লোকদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সংস্কার সম্পর্কে। তো আমরা তো সংস্কার না নির্বাচন, এর মধ্যে জনগণের কিন্তু চাওয়াটা আবার ভিন্ন। জনগণ চাচ্ছে যে আসলে তারা একটু শান্তি চায়, তারা দেশ যে একটা অস্থিতিশীল অবস্থায় আছে সেখানে একটা শান্তিপূর্ণ সমাধানটা কখন আসবে সেই প্রত্যাশায় আছে জনগণ। যাই হোক, প্রফেসর আসিফ নজরুল আজকে যেই ঘোষণাটা দিয়েছেন যে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট 8 তারিখ আসবে এবং এরপরে আলোচনা করবেন, এটা আমাদের অনেক আগ থেকে জানা কথা ছিল। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, অর্থাৎ 1 তারিখেই আমরা আলোচনাগুলো শুরু হবে। এখানে ধরেন আমরা হয়তো 1 সপ্তাহ পিছিয়ে গেছি এখানে। তো এর আগেও কিন্তু কমিশনগুলো করতে একটু বিলম্ব হয়েছে। তো কম বেশি যে 6টা কমিশন, ধরেন নির্বাচন, সংবিধান, প্রশাসন সংস্কার, তারপরে আপনার পুলিশ সংস্কার কমিশন, দুদক সংস্কার, এই মৌলিক কিছু আলোচনা কিন্তু অলরেডি আমাদের মাঠে চলে এসেছে। জি। এবং কিছু কিছু বিষয়ে সকলের ঐকমত্য আমরা দেখতে পেয়েছি। কিছু কিছু বিষয়ে হয়তো ভিন্ন মত থাকতে পারে কারো কারো। তো আমার কাছে যেটা মনে হয় যে সরকার যদি গুছিয়ে, অর্থাৎ যেই কমিশনটা করা হয়েছে যারা ঐকমত্য তৈরি করবেন, তারা যদি একটু কৌশল করে পরিস্থিতিটা নিয়ে বসে আগান, গুছিয়ে আগান, তাহলে আমার মনে হয় এটা মানে খুব সহজ হবে। একটা কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো তাদের পরামর্শ আগে দিয়ে দিয়েছে, সুতরাং এখানে তো রাজনৈতিক দলদের দ্বিতীয় পর্বের আলোচনা। যেই কথাটা আমি বলেছি বা আমরা দিয়েছি সেই কথাটা যদি এসে যায় তাহলে তো আমার আর কথা নাই। তো এখন একটা জিনিস আমরা যেটা বলেছিলাম যে আপনারা একটা কাজ করতে পারেন, বা ওনারাও আমাদের সাথে একমত হয়েছিলেন, যে প্রথমত দেখবেন যে সব রাজনৈতিক দলগুলো কোন বিষয়ে ঐকমত্যে আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে একটা বড় ঐকমত্য আছে যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় থাকবেন না, পরপর 2 বার। তো এটা ব্যাপারে তো সবাই একমত হয়ে গেছেন। নির্বাচন কি পদ্ধতিতে হবে, যেটাকে আমরা বলি ওয়েস্টমিনিস্টার সিস্টেম না পিআর সিস্টেমে হবেন, এটা নিয়ে একটু দ্বিমত আছে।
এটা নিয়ে একটা ডিবেট হতে পারে, ডিবেট হতে গিয়ে হয়তো সবাই একমত হলো, অথবা আমরা যে কথাটা পরামর্শটা দিয়েছি যে 100টা আসনে আলাদা করে পিআরের পদ্ধতিতে হতে পারে, মানে 100 আসন হবে পিআরের ভিত্তিতে আর 300 আসন হবে সরাসরি ইলেকশন, এটা একটা মিক্সড করা যেতে পারে। তো এগুলো যখন আলোচনা হবে আমরা সেখানে আমাদের কথাগুলো তুলব। আমার যেটা মনে হয় বেশি মানে আলোচনাটা আসবে প্রশাসন সংস্কার কমিশন নিয়ে। আর নির্বাচনের ব্যাপারে যেহেতু আপনার নির্বাচন কমিশনও কিছু ব্যাপারে তারা বলেছেন, তাদের কিছু কিছু আপত্তির কথা তারা তুলে ধরেছেন। তো আমার কাছে যে মনে হয় যে প্রথমত আমরা যদি যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি, এখানে একটা বড় বিষয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা সংসদ, নাকি এক কক্ষে থাকবে। এখানেও আমাদের একটা ছোট্ট দ্বিমত ছিল। আমরা বিএনপির সাথে আমাদের যে জায়গাটায় দ্বিমত, আমরা বলেছি যে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটার জন্য এখনো আমরা সেভাবে প্রস্তুত হই নাই। কারণ দ্বিকক্ষ বিশিষ্টতে যেটা বলা হয়েছে যে উচ্চ কক্ষে আপনার একটা সিভিল সোসাইটির লোক, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের প্রতিনিধিত্ব আকারে সেখানে দেওয়া হবে, থাকবে। আমরা দেখেছি এর আগে যে 50টা নারী আসন করা হয়েছিল, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিশিষ্ট নারীদেরকে অংশ মানে অন্তর্ভুক্ত করার কথা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে অমুকের স্ত্রী, অমুকের বোন, অমুকের খালা, অমুক শিল্পী, অমুক নায়ক, কোটা ছিল, এই ধরনের করা হয়েছে। ফলে এটা খুব বেশি কাজে আসে নাই, পারিবারিক কোটা। আমরা যে জন্য ভয় পাচ্ছি যে আমরা মনে করছি যে বড় দলগুলো এরকম করে কিনা, যে সে হয়তো কাকে নিম্ন কক্ষে নমিনেশন দিতে পারছে না, আরেকজনকে দুইজনের মধ্যে বললো যে ঠিক আছে আপনাকে আমরা উচ্চ কক্ষে দেব। তো এই ধরনের হলে তাহলে উচ্চ কক্ষের যেই বেনিফিটটা পাওয়ার কথা সেটা পাওয়া যাবে না। ফলে এখানে আমাদের একটা দ্বিমত আছে। সেই জন্য সব দলগুলোর দ্বিমতগুলো ইতিমধ্যে কিন্তু চলে আসছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা দুইটা করে কমিশনের আলাদা আলাদা করে আমাদের মূল্যায়ন আমরা দিয়েছি। ওনারা যেহেতু বলেছেন যে পূর্ণাঙ্গ রিপোর্টটা ওনারা আমাদেরকে দিবেন, ইতিমধ্যে আমরা কিন্তু নির্বাচন কমিশনের রিপোর্টটা পেয়েছি, প্রশাসন সংস্কারের কিছু রিপোর্ট পেয়েছি, পুলিশ সংস্কারের কিছু আইডিয়া আমরা পেয়েছি। তা আমি যেটা মনে করি যে এখানে গেমটা, বলটা কিন্তু যারা এই জিনিসটা গুছিয়ে নেবেন তাদের হাতে। অতীতে দেখা গেছে যে সময় অনেক নষ্ট হয়েছে, এবার যদি তারা খুব সুন্দর করে গুছিয়ে জিনিসটাকে প্লেস করেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে কার্যকর মিটিং করেন, তাইলে একটা ভালো সমাধানে আমরা পৌঁছতে পারবো। দেখেন রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিংগুলো আগে হয়েছে এগুলো খুব কার্যকর মিটিং হয় নাই, এবং এগুলো হচ্ছে ধরেন 8-10 মিনিটের একটা আলোচনা, মানে একটা ছবি তুলে প্রেসে দেয়া, এই ধরনের একটা লৌকিক আলোচনার মতো হয়েছে। এটাকে করতে হলে আমি মনে করি সবগুলোর সাথে চিফ অ্যাডভাইজারকে ইনভলভ থাকতে হবে এমন কোনো কথা না, আলাদা আলাদা করে টিম করে দিলে আমার মনে হয় কার্যকর আলোচনাটা করা সম্ভব। ইলিয়াস খান, আপনার কাছে ফিরি। প্রশ্ন হচ্ছে একজন পর্যবেক্ষক হিসেবে, একজন সংবাদ কর্মী হিসেবে, যদিও সংবাদের অঙ্গনে মুজিবুর রহমান অঞ্জু ভাইও দীর্ঘদিনের বিচরণ, সেটি আমরা জানি, কিন্তু আলাদা করে একদম পেশাজীবীর জায়গাটায় আপনি রয়েছেন, সেখানে নির্মোহভাবে যদি পর্যবেক্ষণ করেন, সেখানটায় এই যে সংস্কার বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতৈক্য রয়েছে এখন পর্যন্ত। মতৈক্য না মতানৈক্য? মতানৈক্য রয়েছে, জি যে মতানৈক্য রয়েছে, সেখানে এই নতুন করে আবার রাজনৈতিক দলগুলোকে ডাকলে এটি কোনো বিভক্তির আবার কোনো শঙ্কা দেখতে পান কিনা? আপনাকে ধন্যবাদ। আমার কথার শুরুতে আমি মঞ্জু ভাইকে আবার কনগ্রাচুলেশন জানাই, যদিও আগেও জানিয়েছি। তিনি বাংলাদেশের নতুন ধারা রাজনীতি করছেন, খুব ভালো রাজনীতি করছেন, আমার অত্যন্ত প্রিয়জন। সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে সবাই ফিল করছে, বাংলাদেশে সব রাজনৈতিক দল এবং মানুষও ফিল করছে যে কিছু সংস্কার দরকার। কারণ অনেক কিছু ঠিক না থাকায় গত 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে, মানুষ নানাভাবে নির্যাতিত হয়েছে। বিএনপি নেতারা, জামাতের নেতারা, এবি পার্টি, ওনারাও ভালোভাবে ঘরে ঘুমোতে পারেন, অনেক কষ্ট করতে হয়েছে সব দল। এবং দিস দ্য ফার্স্ট টাইম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, এই যে আমি জানি আমি প্রসঙ্গতরে যাচ্ছি কিনা, আমি জাস্ট একটু বলি, দিস দ্য ফার্স্ট টাইম আলট্রা বাম, আলট্রা ডান, মধ্যপন্থী সবাই কিন্তু এক পয়েন্টে এসেছিল যে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, এবং তারা কিন্তু সফল হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মতানৈক্য খুব বেশি আছে বলে আমি মঞ্জু ভাই আরো ভালো বলতে পারবেন, তিনি মিটিংয়ে থাকেন, তিনি জানেন বেসিক জায়গাগুলো কিন্তু সবাই মনে একমত আছে। যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, যেন এখন যে ব্যবস্থা আছে, শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, এক ব্যক্তি দেশ চালিয়েছে, এটি তো হতে পারে, এটা কোনো গণতান্ত্রিক সিস্টেম না।
কিন্তু তিনি চালিয়েছেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কি আসবে না, এই যে পিআর পদ্ধতির নির্বাচন কিনা, প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকবেন পারবেন কিনা, বড় বড় দলগুলো থেকে এগুলোর তো আপত্তির যে জায়গাটা সেগুলো তো থেকেই যাবে। সেগুলো দলগুলোর মধ্যে আলোচনা করা উচিত, যে যেমন আপনি যেটি বলেছেন যে দলের প্রধান আবার প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, এগুলো আলাপ আলোচনা করে আমার মনে হয় বড় দলগুলো ঠিক করে নিতে হবে। কারণ আমরা অনেক সাফার করেছি, সব মানুষ সাফার করে, রাজনৈতিক ব্যক্তিরা সবচেয়ে বেশি সাফার করেছে। ঘরে ঘুমোতে পারেনি, জ্বরে গিয়ে ঘুমিয়েছে, নৌকায় ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছেন। 60 লক্ষ বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, জামাতের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, আপনারা সবাই জানেন, ঘুমোতে পারেনি। বিভিন্ন জায়গায় জামাত শিবির দেখলেই পেটাতো, কোনোভাবে কোনো কার্যক্রম, দলটি কিন্তু নিষিদ্ধ ছিল না, বাট কোনো কার্যক্রম চালাতে পারতো না। এই অবস্থার জন্য সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মঞ্জু ভাই এসে আমার সাথে একমত হবেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এটি কিন্তু দরকার। এবং এটি দরকার হলে, আমি এই মতোই পড়তেছিলাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হতে হবে। আমি যে কথাটি শুরুতে বলেছিলাম, যেটি বড় অর্জন, সবাই ফিল করেছে যে সংস্কার করতে হবে, অনেক কিছুতে সংস্কার করতে হবে। যেমন নির্বাচনে পাঠিয়েছিল আওয়ামী লীগ, ভোট বলতে কিছু ছিল না। সেখানে আমি একটু থামাই, দুঃখিত, সেটি হচ্ছে যে সেই সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছে, কিন্তু একটা জায়গায় তো ঐক্যমত পোষণ করেনি যে সেই সংস্কারটা কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে। এই জায়গাটায় তো এখন পর্যন্ত আগে পড়ে না। সংস্কার তো এমন না যে 10টা সংস্কার আমি করে ফেললাম, এটা একটা চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় যে সংস্কার হবে সেটাই ডেমোক্রেসি, তাই না? যেমন ধরুন ইংল্যান্ডে যে সংবিধান, সেটি কিন্তু লিখিত না, মানুষের দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটি কিন্তু মানুষ সবাই বোঝে। সুতরাং আমি মনে করি সংস্কার এবং নির্বাচন দুটি একসঙ্গে চলে, কারণ যেটি সত্য কথা, দেশ চালাবে রাজনীতিবিদরা। এই আপনি ধরুন, রাজনৈতিক সরকার না থাকার কারণে এই যে অযৌক্তিক, হাস্যকর এবং লজ্জাজনক আন্দোলন করেছে এই কি কলেজের, এটা তিতুমির কলেজের ছাত্ররা। তুমি ভর্তি হয়েছো কলেজে, তুমি ইউনিভার্সিটির ছাত্র হয়ে যাবে, এটা তো হতে পারে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, তাদের লজ্জা পাওয়া উচিত। এবং বাংলাদেশে একটি মানুষ, ইভেন তাদের গার্ডিয়ানরাও এটি সাপোর্ট করেছেন কিন্তু আমি জানি না, বাট 5 দিন তারা পুরো ঢাকা কলাপস করে রেখেছে। যদি রাজনৈতিক সরকার থাকতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা এই নৈরাজ্য চালাতে পারত না। সুতরাং দেশ চালাবে রাজনীতিবিদরা। প্রকৃত জনপ্রতিনিধি শেখ হাসিনার মতো জনপ্রতিনিধি না, বিনা ভোটের না, দামি ভোটের না, রাতের ভোটের না, প্রকৃত জনপ্রতিনিধি। তারা যদি ক্ষমতায় আসে এবং সুষ্ঠুভাবে দেশ চালায়, গণতান্ত্রিক পরিবেশে দেশ চালায়, দেশে অনেক সংকট কিন্তু সমাধান হয়ে যাবে। আমি মঞ্জু ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনার কাছে আপনি যেহেতু তিতুমিরের আন্দোলনের কথা তুলেছেনই, এই তিতুমিরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে কথা বলছে। সরকার তো ব্যর্থ, 5 দিন ধরে ঢাকা কলাপস করে রেখেছে। সরকার ব্যর্থ, এটি যদি আপনি বলেন, সেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একসাথে যারা আন্দোলন করলো, ওখানে রাজনৈতিক দলগুলোরও তো কিছু দায়িত্ব কর্তব্য ছিল। আমরা ওখানে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কেউ তো দেখলাম না সেখানে গিয়ে এই অবস্থা। গাড়ি চালাবে যিনি ড্রাইভিং সিটে আছেন, সরকার আগে করবে, তারপর অন্যান্যরা সাপোর্ট করবে। সরকারকে এটা করতে হবে, রাজনৈতিক দলগুলো করবে না। তো রাজনৈতিক দল কিন্তু রাজনীতি, মানে আপনি বলবেন যে এই সরকার হচ্ছে আমাদের সবার সাপোর্টের সরকার, কিন্তু সরকার যখন একটা পরিস্থিতি মোকাবেলা কোনো অবস্থায় যাবে, দেশের কোনো খারাপ অবস্থায় যাবে, তখন আপনি তাকে সহযোগিতা না করে সমালোচনা করবেন। সময় চলে যায়, সংকট সমাধান হয়ে গেছে, ওই জন্য তো না, তারা সংকট সমাধান হয়নি, তারা সময় দিয়ে স্থগিত করে। ওরা 1000 বছর যদি আন্দোলন করে, জি, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় বানানো উচিত না। জি, মঞ্জু ভাই, তুমি কলেজে ভর্তি হয়েছো, তুমি ইউনিভার্সিটি ছাত্র যাবে রাতারাতি। ঢাকা কলেজ কি ক্ষতি করছে, ইডেন কলেজ কি ক্ষতি করছে, বিএল কলেজ, বিএম কলেজ, চট্টগ্রাম কলেজ, রাজশাহী কলেজ, এই যে আনন্দমোহন কলেজ, এরা কি ক্ষতি করছে? তুমি ছাত্র বেশি। একটা বিষয় হচ্ছে যে দাবি তো সই করতেই পারে, কথা হচ্ছে আমরা সরকারের যে জিনিসটাতে বলি আর কি, যে এটা তো সত্য যে সরকার 200টা দাবির মুখোমুখি হয়েছে এই পরিস্থিতির মধ্যে। কেন হয়েছে এই জন্য যে আমরা এটা একটা পিকচার যে ব্যাপক বৈষম্যের মধ্যে আমরা ছিলাম, সবাই নানাভাবে নিজেকে বঞ্চিত মনে করছে, ফলে এই সরকারের কাছে সবার প্রত্যাশাটা হাজির করছে। এখন আপনি যদি গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখেন, যেটা ধরেন ইলিয়াস ভাই বলছে, আমি ওনার বিপক্ষে যদি বলি যে আমার ইচ্ছা হচ্ছে আমি ইউনিভার্সিটি চাই, তাহলে আমি কি দাবিটা করতে পারবো না? হ্যাঁ, আমার এই দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা আপনি বলবেন। এই যুক্তিতে আমি পেছনে হটে যাব বা আমি আমার দাবিটা প্রত্যাহার করব। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেই জিনিসটি করতে পারতাম, প্রত্যেকবার আপনি দেখবেন যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে, ইন্টারিম গভর্নমেন্টকে 2টা জিনিসের মুখোমুখি হতে হয়।
একটা হচ্ছে সে যেহেতু নির্দলীয় সরকার, তাকে সব দলের লোকেরাই সাপোর্টও দেয়, আবার ব্লেমও করে। যখন দেখে তার স্বার্থহানি হচ্ছে তখন সে বলে যে উনি আমার স্বার্থ দেখছেন না, বা উনি আমার অন্যজনের স্বার্থ দেখছেন। আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপি জামাতের মধ্যে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। বিএনপি বলছে এটা তো জামাতপন্থী সরকার, কারণ জামাতের লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইত্যাদি ইত্যাদি। আবার জামাতের লোকেরা বলছে যে বিএনপির লোকেরা প্রচুর পরিমাণের টেন্ডার দখল এই সেই ইত্যাদি নানা ইঙ্গিতে ওনারা কথা বলছেন। তো ওনাদের প্রত্যেকের আঙ্গুলটা হেলনটা হচ্ছে সরকারের দিকে। তো অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার, যেটাই আমরা এরকম ইন্টারিম মানে স্বল্পকালীন সরকার থাকে, তাকে দুটো জিনিস ফেস করতে হয়। তাকে ব্যাপক দাবি মুখোমুখি হতে হয়, যেহেতু এর আগের সরকারের সময়ে নানা জিনিস পুঞ্জীভূত থাকে। দ্বিতীয় হচ্ছে সে কিন্তু সেইভাবে তার সেই রাজনৈতিক শক্তিটা থাকে না যে সে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করবে। ধরেন মানে ইলিয়াস ভাই যেটা বললেন যে এটা যদি রাজনৈতিক সরকার হতো কি হতো, এখানে ছাত্র দল আমরা যদি ধরি যে বিএনপি বা জামাত যদি ক্ষমতায় থাকতো, বা ওনারা দুইজনে মিলে যদি ক্ষমতায় থাকতো, তাহলে ওদের দুইজনেরই দুইটা ছাত্র সংগঠন আছে, তারা কিন্তু সেই জায়গায় একটা নেগোসিয়েশন প্রসেসে ছাত্রদের সাথে থাকতে পারতো। এখানে তো ওনাদের কোনো ছাত্র সংগঠন নাই। এখন আপনি হয়তো বলতে পারেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এরা কেন এত দাবি দিচ্ছে? এরাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই নেতৃত্ব দিয়েছে। আমি কি একটু ইন্টারাপ্ট করি? আপনি এখানে বললেন যে এই আন্দোলনে যারা আছে এরাই বৈষম্য বিরোধী, কিন্তু অন্যান্য আলোচকদের পক্ষ থেকে, ইভেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও যেটা বলা হয়েছে যে এদের মধ্যে ফ্যাসিবাদের দোসররাও আছে, তারা সেটি চিহ্নিত করতে পেরেছে। এখন ধরেন এটা যদি চিহ্নিত করা যায় সেটা তো ভালো কথা। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনে ঢুকে পড়বে, থাকবে, এটা তো আমাদের একটা রীতিমতো কথা যে আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকার জন্য সবাই মিলে যদি একমত থাকতো, তাহলে তো ফ্যাসিবাদের দোসররা এইভাবে ঢুকে পড়তে পারতো না। ঢুকে পড়তে পারছে কেন? এখানে আমাদের কোনো, আপনি যদি বলেন যে ঢুকে পড়ছে, আপনি কাকে ক্লেম করছেন? আপনি তো সরকার। আপনি যদি বলেন ঘরের ভিতর চোর এসেছে, তাহলে তো আপনি হয়তো ক্ষতিগ্রস্ত লোক। কিন্তু আপনি যদি থানার ওসি হন, ওসি তো কখনো বলতে পারবে না যে থানার ভিতরে চোর আসছে, ভাই দেখেন কি করা যায়, নিন্দা জানাই। এটা তো সরকারের কাজ না। সরকার যদি মনে করে যেখানে ফ্যাসিবাদের দোসররা ঢুকে এই ধরনের একটা নৈরাজ্যকর বা উনি ইলিয়াস খানের ভাষায় যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কারা ঢুকেছে, কে, আমরা তো জানতে চাই ওরা কারা। এখন প্রশ্ন হলো যে সত্যিকার অর্থে আমরা এই আলোচনাগুলো থেকে যে বারবার যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে এরকম একটা সরকার, এরকম পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আগামী দিন যে আরো 5টা আন্দোলন আসবে না তার কিন্তু নিশ্চয়তা নাই। ইতিমধ্যে রেল, এর মধ্যে ইলেকট্রিক মানে বিদ্যুৎ শাখা, এখন কিন্তু সামনে দুটো বড় চ্যালেঞ্জ আসতেছে আমাদের। এখন আজকে থেকে আমি দেখলাম যে লোডশেডিং শুরু হয়েছে, কারণ আমরা কিন্তু শীতের বাইরে একটু গরম গরম অনুভব করছি এখন। ফ্যান ছাড়া শুরু হয়েছে। এরপরে সামনে রমজান আসছে, দ্রব্যমূল্যের বিষয়টা রমজান আসলে আমাদের দেশে কঠিন অবস্থা হয়। এই দুটো ভয়ানক জিনিস চোখের সামনে। এখন আপনি যদি 1 মাস পরে এসে বলেন যে এরকম লোডশেডিং হবে আমরা ভাবতে পারি নাই, বা দ্রব্যমূল্য নিয়ে তো ক্রাইসিস হবে ভাবতে পারি নাই, তখন তো আপনাকে কেউ মার্জনা করবে না, কারণ এটা তো আপনার সামনে আছে ক্রাইসিসটা। আমি আজকে আপনার মাধ্যমে বললাম যে আমাদের সামনে দুটো ক্রাইসিস কিন্তু আসছে। এখন কথা হলো যে সরকার যদি মনে করে যে আপনি যেটা বললেন যে কেন ছাত্র দলের ছেলেরা এগিয়ে আসলো না, শিবিরের ছেলেরা এগিয়ে আসলো না, বা এবি পার্টির ছাত্রপক্ষ এগিয়ে আসলো না, সরকার যদি বলতো যে আমরা আপনাদের সাহায্য চাই, এভাবে আন্দোলনগুলো হচ্ছে, আমরা কি করতে পারি? আমরা তো চিফ অ্যাডভাইজারকে পরামর্শ দিয়ে এসেছি যে আপনি এতগুলো কমিশন করেছেন, আপনি একটা অফিস খুলে দেন যেখানে লোকেরা প্রতিনিয়ত এসে তাদের দাবি দাওয়াগুলো বলবে, সেই দাবি দাওয়াগুলো শুনবেন। না মঞ্জু ভাই, আবার কিন্তু আমাদের মাইন্ডসেট হচ্ছে আমার রাস্তা বন্ধ করতে হবে, ট্রেন বন্ধ করতে হবে, না হলে আমার দাবি ভাই রাস্তা বন্ধ করার পরে কষ্ট দিতে হবে। রাস্তা বন্ধ করার পরে যদি আপনি দাবি মানেন, তার মানে তো রাস্তা বন্ধ করলে দাবি আদায় হবে, এটা তো আমি বুঝতে পারছি। আমি রাস্তা যতক্ষণ বন্ধ না করছি, যতক্ষণ ট্রেন বন্ধ না করছি, যতক্ষণ মানে 8 কলেজ না 7 কলেজের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়েছে, ততক্ষণ 7 কলেজের ছেলেদের দাবিগুলো কি অযৌক্তিক বলেন আপনি? দাবিগুলো তো সিম্পল একাডেমিক দাবি ছিল, তাহলে অথরিটি কেন এখানে ইন্টারভেন করলো না, দাবিগুলো আদায় করলো না? তাই এখন আপনি তো এটাই শিখে ফেলছেন যে আমাকে রাস্তা বন্ধ করলে, তিতুমিরের ছেলেরা তো মনে করছে রাস্তা বন্ধ করে দিলেই উপদেষ্টারা আসবেন, ইউনিভার্সিটি হয়ে যাবে, তাই না? তো এখন কথা হচ্ছে, আমি যদি রাজনৈতিক সরকার হতাম, দেখেন রাজনৈতিক সরকারগুলো কি করে, অনেক সময় এসে দাবি মেনে নেয়, আচ্ছা ঠিক আছে
আমরা ইউনিভার্সিটি করব, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা একটা কমিটি করে দিলাম। ঠিক আছে, এখন রাজনৈতিক দলগুলো তো নানা রকমের কৌশল করে, তারা মনে করে সেরকম একটি বিশেষজ্ঞ কমিটি হয়েছে, কিন্তু এই 7 কলেজ না, তিতুমিরের শিক্ষার্থী যে কয়জন নেমেছিল তারা তাদেরকে আরো একটু বিশেষ কিছু মনে করছিল, যে না তিতুমির, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় 7 কলেজকে করতে বলেনি, ওই তিতুমিরকে শুধু বিশ্ববিদ্যালয় করতে বলেছিল। না শুনেন সৈকত, রাজনৈতিক দলের নানা দাবি দেওয়া ফেস করার কিছু মেকানিজম থাকে, কৌশল থাকে। যেমন ধরেন হাইপোথেটিক্যালি বলছি, আমাকে যদি বলা হয় যে এখানে কি, আমি ছাত্রদেরকে গিয়ে বলছি ঠিক আছে তোমরা তো সব ছাত্ররা তো এখানে নাই, তোমরা একটা অংশ এসেছো, ওকে আমরা ডিবেট করব, আমরা গণভোট দেব, তোমাদের মধ্যে সবাই ইউনিভার্সিটি হতে চায় কিনা, শিক্ষকরা বলো আসে কিনা, আসো বিতর্ক করে, ইউনিভার্সিটি হলে কি সুবিধা, গভর্নমেন্টের অধীনে কলেজ থাকলে তোমাদের কি অসুবিধা হচ্ছে, ডিবেট হবে, আলোচনা হবে, দেন আমরা মতামত নিব সবার। এই প্রসেসের মধ্যে আপনি ওদেরকে ফেলেন, রাস্তা থেকে সরান ওদেরকে। এখন কথা হচ্ছে তারপর কমিটি করে দেন, কমিটি করেন, মাসের পর মাস চলে যায়। আমি বলছি না দীর্ঘসূত্রিতার কথা, আমি বলছি যে একটা কার্যকর জায়গায় যান। ঠিক আছে, আমি একটু একটা জিনিস খেয়াল করেন, আমাকে একটা বিরতি নিতে হবে। আপনি যদি রাস্তা বন্ধ করেন তিতুমির কলেজ, আপনাকে তো মনে রাখতে হবে এর বাইরে যে মানুষও তো ফুসে উঠতে পারে। তিতুমির কলেজ ছাত্রদেরকে রাস্তা থেকে সরাতে, তাদের সিকিউরিটির জন্য তো তাদেরকে সরাতে হবে। এই জিনিসগুলোর যদি এই সরকারের সেই মেকানিজম না থাকে, রাজনৈতিক দলগুলোর সাহায্য নিতে পারে, অসুবিধা নেই। দর্শক, আমরা কথা শুনছিলাম মুজিবুর রহমান মঞ্জুর কাছ থেকে। আমরা যাব ইলিয়াস খান আপনার কাছে। একদম শুরুর দিকে যে আলোচনায় আমরা ছিলাম, যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার প্রতিবেদনগুলো রাজনৈতিক দলের কাছে এবং জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর কাছে পৌঁছে দেয়া হবে। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এখন পর্যন্ত নিবন্ধিত দল গত সরকারের সাথে যারা ছিল, আওয়ামী লীগ আছে, তাদের কাছে পৌঁছানোর তাদের কিছু তো সমর্থকও আছে, সে ব্যাপারে আপনার মতামত কি? এটি ফ্যাসিস্ট শক্তি। এই ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে হিটলারের বাহিনী, তাদেরকে জার্মানির লোকজন স্বীকৃতি দিয়েছে, তাদের সঙ্গে রেখেছে। আওয়ামী লীগ, এটি আমরা যতই দয়াময় দেখাই, এই ফ্যাসিস্ট শক্তিকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ তারা গত 15.5 বছর গুম ঘর, আয়নাঘর, মামলা, টাকা পাচার, হেন কোনো অপরাধ নাই করেছে। এখন তারা কিন্তু মরিয়ে হয়ে গেছে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করবেন। একটা সাজানো মসনদ ছিল, যা ছেদে করতে পারতাম। আমি 2 পাস স্কুলের কমিটির সভাপতি হয়ে গেলাম, আমি 1 পাস কলেজের সভাপতি হয়ে গেলাম, নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করলাম। এটি একটা উদাহরণ বললাম। বাজার থেকে চাঁদা তুললাম, একটা বিরাট সাম্রাজ্য ছিল তাদের। হঠাৎ করে এই সাম্রাজ্যগুলো কি শেষ হয়ে গেছে? এবং মেন্টাল মেকআপটা এরকম হচ্ছে, এই সাম্রাজ্য তারা ছিল, তারা ভেবেছিল এই সাম্রাজ্য আর কোনোদিন শেষ হবে না। ইলিয়াস ভাই, এই সাম্রাজ্য, আপনি যদি 2 পাস স্কুলের সভাপতি হওয়া, 1 পাস হওয়া, বাজারে টাকা ওঠানো কিংবা বাস স্ট্যান্ডে, এটি কি বন্ধ হয়েছে? এখনো বন্ধ হয় না, আছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায়। তবে বিভিন্ন জায়গায় যেরকম বলা হচ্ছে, এটি সত্য না, এটি আংশিক সত্য। এটি হচ্ছে, ধরুন, আমি কোনো রাজনৈতিক দলকে ব্লেম করলাম না, ওই যে মঞ্জু একটু আগে বলছে যে বিএনপি জামাত টেকনিক্যালি নানা কথা বলে, ঠিক না ভাই? কিন্তু যেখানে যে চাঁদা উঠতো, সেই চাঁদাগুলো হয়তো হাত বদল হয়েছে, কিন্তু চাঁদা কি বন্ধ হয়েছে? আগে যেরকম চাঁদাবাজি করা, 1000 টাকাটা নয় 500 টাকায় নেমেছে, কিন্তু চাঁদা তো উঠছে। মানুষ তো এই দেশেরই, মানুষ তো আর আকাশ থেকে আসবে না, তাই না? দিন শেষে সবাই কিন্তু এই দেশের মানুষ। চাঁদাবাজির জায়গাটা বন্ধ হবে কিভাবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের এটা তো একটা ব্যবস্থা তৈরি হয়েছে। জি, আপনি ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত বিলোপ না করবেন, ঠিক আছে? সে ফর এক্সাম্পল, আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, আজকে যে আপনার এখানে আমি এসে টকশো করছি, 6 মাস আগে তো আমি এখানে টকশো করতে পারিনি। জি, এখানে যাদেরকে আপনারা আনতে বাধ্য হতেন বা যাদেরকে আপনারা আনতেন, আজকে তারা নাই, ফলে আপনি আমাদেরকে আনছেন। আপনার এই জায়গাটা তো খালি থাকবে না, এটা তো আপনার একটা ব্যবস্থা। ফলে যেটা হচ্ছে, মঞ্জু ভাই আমি একটু থামাই, আমাদের এখানটায় কিন্তু হ্যাঁ, আপনি যাদের কথা বলছেন তাদের টেলিভিশনগুলো এসেছিল, কিন্তু বিপরীতে কিন্তু তাদের বিপরীত মতের লোকেরাই এসেছে। আপনি হয়তো আসেননি, ইলিয়াস খান এসেছে এবং বিএনপি সব নেতারা এসেছে। আমি স্পেসিফিক্যালি আপনাকে বা মাই টিভিকে উদ্দেশ্য করে বলছি, একটা ব্যবস্থার কথা বলছি। জি জি জি, যেমন আপনার এখানটা ব্যবস্থাপনা হচ্ছে 2 জন টকশোর গেস্ট আসবে, আপনি একজন অ্যাঙ্কর থাকবেন। জি, এটা আজকে কালকে যদি আমি মারাও যাই বা ইলিয়াস ভাই অসুস্থ হয়ে পড়েন, আপনার এখানে কেউ না কেউ আসবে। রাইট। আমাদের সমাজ ব্যবস্থা, চাঁদাবাজি, তারপরে আপনার দখলদারিত্ব, বাস, টেম্পো স্ট্যান্ড, এটা সেটা যেভাবে আছে, হাট ইজারাগুলো কারা করে?
ইজারাগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো, এখন রাজনৈতিকভাবে যে যেখানে শক্তিশালী সেখানে সে করে। আমি তো শুনেছি যেখানে বিএনপি শক্তিশালী সেখানে বিএনপির লোকেরা করছে, যেখানে জামাত শক্তিশালী সেখানে জামাতের লোকেরা করছে, ইভেন এখনো যেখানে জাতীয় পার্টি শক্তিশালী, যেখানে ধরেন এখনো পরাজিত শক্তির লোকেরা কোনো না কোনোভাবে আছে, তারা করছে সেখানে। অর্থাৎ কথা হচ্ছে আপনি এই ব্যবস্থার মানে আপনার দল শক্তিশালী হলে আপনার দলও করতেন বা করতে বাধ্য হতেন। আমি এই কথাটা বলছি, আমি আপনাকে আমার দল নিয়ে আমার বাহাদুরি করার কোনো বিষয় নাই। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, দলের প্রসঙ্গ আসে না, আসছে ব্যবস্থা। আমার দল যদি কোথাও শক্তিশালী হয়, নিঃসন্দেহে আমার দলকে নিয়ে আমাকে টেনশন বাড়বে, কারণ এই চাঁদাবাজি দখলদারিত্বটা ক্ষমতার সাথে সম্পৃক্ত। জি, আমি সেদিন একটা জায়গায় বলেছিও যে আপনি বিএনপি ধরেন 5ই আগস্টের পরে বিএনপি অনেক বড় দল হয়ে গেছে, যেরকম ছিল হয়তো তার সাথে 2% বেশি হয়েছে, এর বেশি তো হয় নাই। বিএনপি তো যে দল ছিল তাই ছিল। তো আপনি বিএনপির বিরুদ্ধে তো মানে 8 মাস আগে চাঁদাবাজির অভিযোগ ছিল না? আচ্ছা, 8 মাস আগে অভিযোগ ছিল কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ যে শক্তিতে ছিল, তার যে জনসমর্থন, তার যে জনশক্তি ছিল, কয়জন পালিয়েছে? 1% তো পালায় নাই। তারা তো আমিও বলেছি অনেক জায়গায় তারা তো আছে, তারা তো এখন চাঁদাবাজি দখলদারিত্ব করার কিছুই পাচ্ছে না, মানসিক অবস্থানে নাই। সুতরাং ক্ষমতা দখলদারিত্ব এগুলো এমন একটা জায়গায়, আমি আজকে আপনাকে বলছি, এটা স্বীকার করতে কোনো আপত্তি না, আমার দল বড় হলে আমার দলের লোকদের এই ব্যবস্থা যদি চালু থাকে, আমার দলের লোকদেরকেও আমার চাঁদাবাজি থেকে ফিরাতে কষ্ট হবে। এই রাজনৈতিক ব্যবস্থার বিলোপটাই তো আমরা চেয়েছি। আমরা তো সংস্কার বলতে কি বোঝাতে চেয়েছি? আমরা চেয়েছি এই যে একটা জিনিস মনে করেছে ট্যাক্সি আপনাকে ফুটপাতের দোকান দিলে আপনাকে কাউকে না কাউকে চাঁদা দিতে হবে, এই ধারণাটাই বদলাতে হবে। আপনি কোথাও একটা ট্যাক্সি স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড বা এই ধরনের যত ধরনের ব্যবস্থাপনা আছে সব, যেমন আপনি দেখেন ঢাকা শহরে বা বিভিন্ন শহরে আপনার ওই যে ইন্টারনেট লাইন, ডিশ লাইন, এগুলো একটা চক্র আছে। তো এটা তো আছে ব্যবস্থাটা, যারা পালিয়ে গেছে এরপরে এটা শূন্য থাকবে, এখানে আরেকটা ক্ষমতা এসে দখল করবে। আমরা তো এটাই বলতে চাচ্ছি, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই চাঁদাবাজির চক্রটাতে উচ্ছেদ করতে হবে, উৎখাত করতে হবে। ওইটাই হচ্ছে বিলোপ। এটা যদি আপনি বিলোপ না করেন, কালকে যদি আপনি একটা নতুন দল করেন, ছাত্ররা আজকে যে নতুন দল করতে চাচ্ছে, ওরা যদি বৃহৎ হয়, ওদের লোকেরাও চাঁদাবাজিতে লিপ্ত হতে বাধ্য। এদের নামে অনেক অভিযোগ এসেছে। জি, অভিযোগও ওনাদের নামে এসছে। আপনি বলেছেন, মঞ্জু ভাইয়ের কথা সূত্র ধরেই বলছি, সে রাষ্ট্র ব্যবস্থার এই অবস্থাগুলো একদম শেষ হোক চায় এবং এটাই সংস্কারের একটা অংশ তিনি বলছেন। আজকে সিপিডি থেকেও বলা হয়েছে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, যদিও এর আগে এই কাগজে কথাগুলো আমরা শুনেছি। সেই রাজনৈতিক সংস্কার এটি না হয় সরকার একটা ব্যবস্থা করলো, কিন্তু আভ্যন্তরীণভাবে দলগুলো কতটা চেষ্টা করছে সেই সংস্কারের? আমাদের দেশের বড় বড় যে দলগুলো, আমি শুধু এবি পার্টির মধ্যে দেখলাম এবার যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে, মঞ্জু ভাই সামনে আছে এইজন্য না আমি এবার এবি পার্টি যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে, ইলিয়াস ভাই তো আমাদেরকে পছন্দ করেন না, তারপরে বলেছেন এজন্য ধন্যবাদ। না পছন্দ করব না কেন, না এবি পার্টির রাজনৈতিক সভাপতি সেক্রেটারি যে নির্বাচিত হয়েছে আমি ফলো করেছি। আমার মনে হয় আমি যদি ভুল না জেনে থাকি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। সেই এবি পার্টির যদি এত ভালো সেই প্রক্রিয়া ফলো করে, সেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দলের প্রতিনিধিদের সেই এবি পার্টির প্রোগ্রামে যেতে দেখিনি আমরা, এটি নিয়ে কিন্তু দর্শকের মধ্যে প্রশ্ন আছে। না, সব দলেরই তো গিয়েছে, সব দল আমাদের অনুষ্ঠানে সব দলেরই প্রতিনিধিত্ব ছিল। আমরা যতটুকু জানি যে জামাতের প্রতিনিধিত্ব, জামাত এবং কমিউনিস্ট পার্টি এই দুইটা দল আসে নাই। আমরা দাওয়াত দিয়েছি সবাইকে, জামাতের কোনো প্রতিনিধি ছিল না, অতিথি তারা আসেন নাই। আর সিপিবির পক্ষ থেকে কেউ আমরা পাইনি অতিথি হিসেবে। আর সকল রাজনৈতিক দলেরই সব ধরনের সব মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল। অপূর্ণাঙ্গতা মনে করছেন কিনা? না, ধরেন কারো না কারো নানা ধরনের অসুবিধা তো থাকতেই পারে। আপনি বাসায় দাওয়াত দিয়েছেন 10 জন গেস্ট, যেমন আজকে আপনার গেস্ট মিস হতে পারে না, এরকম আর কি। তো এরকম আমি ধরে নিলাম যে তারা হয়তো ব্যস্ততার কারণে। আমি যতটা বুঝি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সংস্কার প্রক্রিয়া চলবে বলে আমি বিশ্বাস করি। আমি বলতে বাধা নেই, বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কিন্তু নেই। বাট এইবারে আন্দোলনটা কিন্তু আমাদের নতুন দিকে ধাবিত করছে এবং রাজনৈতিক নেতারা অতীতে নানা প্রতিশ্রুতি দিয়ে কিছু করেন এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। বাট এখন করা একটু টাফ হবে, কারণ এবার যারা আন্দোলন করে, ধরুন ছাত্রদের কথা বলি, 17 থেকে 27 বছর, তারা কিন্তু আগামী 30 বছর রাজনীতি করবে অথবা রাজনীতি সচেতন থাকবে। এবং এবার আন্দোলন কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশি করেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের মাদ্রাসার ছাত্ররাও কিন্তু এবার আন্দোলনে একদম, যেমন যাত্রাবাড়ি এলাকার তো মাদ্রাসা ছাত্ররা নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, সুতরাং রাজনীতিবিদরা যা ইচ্ছে তাই করবে,
আমার মনে হয় বাংলাদেশে সেই অবস্থা আর কখনো হবে না। আমরা এইখানটায় আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনার সাথে একটু যোগ করি, সেটি হচ্ছে গণমাধ্যমের কল্যাণে অথবা সামাজিক মাধ্যমের কল্যাণে এই যে মাদ্রাসার শিক্ষার্থীদের আমরা হয়তো অস্বীকার করি নাই বা পারিনি, বাধ্য হয়েছি বলতে যে মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, 52 ভাষা আন্দোলন, এরপরে সবগুলো আন্দোলনে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা সক্রিয় ছিল, কিন্তু ওইভাবে যেহেতু এই মাধ্যমগুলো ছিল না, সুতরাং সেই প্রুফটা দেখাতে পারেনি। আরো একটা কারণ আছে, যেমন আমরা দেখেছি স্বাধীনতার পরে যে নাটকগুলো হয়েছে, কোনো খারাপ ব্যক্তি, কোনো ধর্মবিরোধী রাজাকার বা এই টাইপের লোক যে তাদেরকে দেখতাম কি একটু দাড়ি দিয়েছে, এখানে খেয়াল করেছেন মঞ্জু ভাই, টুপি দিয়ে, মানে আমাদের যে আলেম ওলামা এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এবং অনেকের মাইন্ডসেট কিন্তু এরকম যে মাদ্রাসা ছাত্র যে আন্দোলন করে হয়তো অনেকে বিশ্বাস করতে চায় না, বাট আমরা তো কাছ থেকে দেখেছি। এখানে দুটো বিষয় ইলিয়াস ভাই, দুই দিকেই সমস্যা আছে। আমরা এই বিষয়গুলো আন্দোলনের সময় ডিল করেছি। তো আমার খুব মনে পড়ে আবু সাইদ যেদিন গুলি খেয়েছে, যেদিন আবু সাইদ মারা গেলেন, শহীদ হলেন, সেই ঘটনার পর আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছি। আমরা গণ অধিকার পরিষদ এবং এনডিএম তিনটা পার্টি রাস্তায় আমরা একসাথে হয়ে গেছি। জি। তো হওয়ার পরে আমরা ফকিরার পল্টন পানির ট্যাঙ্কির সামনে এসে, পুরোনো পল্টন পানির ট্যাঙ্কির সামনে এসে আমরা একটা সমাবেশ করেছি। সেখানে আমার মনে পড়ে যে আমি স্পষ্ট করে প্রথম বলেছিলাম যে আজকে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা আন্দোলন করছে, তখন কিন্তু মাদ্রাসার ছাত্র আন্দোলনে ওইভাবে যুক্ত হয় নাই। তা আমি তখন ওখান থেকে বলেছিলাম যে মাদ্রাসার ছাত্ররা যখন অকাতরে মারা গেছে, আন্দোলন করেছে তাদের দাবিতে, বিশেষ করে শাপলা চত্বরে 5ই মে, তখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিবাদ হয় নাই, আমাদের কলেজগুলোতে কোনো প্রতিবাদ হয় না। এত বড় একটা ম্যাসাকার হয়েছে, এত বড় একটা গণহত্যার মতো ঘটনা ঘটেছে, কোনো বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন না যে ছাত্ররা প্রতিবাদ করতে এসেছে এটার বিরুদ্ধে। জি। তখন আমি বলেছিলাম যে এই যে ছাত্রীদের উপর ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে সারা দেশে হচ্ছে, আজকে কিন্তু মাদ্রাসা ছাত্রদের এটা একটা যৌক্তিক কথা হতে পারে যে আজকে যে তোমরা মার খাচ্ছ, আজকে যে তোমাদেরকে মারছে, দেখো তোমাদের কেমন লাগছে, এটা তোমাদের বলার রাইট আছে না। আমি বললাম যে মাদ্রাসার ভাইরা আপনাদেরকে অনুরোধ করছে, আলেম ওলামাদেরকে, আপনারা আজকে রাস্তায় বেরিয়ে আসেন এবং এসে বলেন যে তোমাদের বিপদে, আমাদের বিপদের সময় তোমরা আসো নাই, তোমাদের বিপদে ঠিকই আমরা এসেছি, আমরা তোমাদের সাথে একাত্ম আছি। আজকে যদি আপনারা এটা বলতে পারেন তাহলে বাংলাদেশের নিউ ডাইমেনশন অফ পলিটিক্স অর মুভমেন্ট এটা দানা বাঁধবে। এবং আমি খুবই খুশি হয়েছি, তার পরের দিন আমি দেখেছি হাটাজারিতে প্রথম ছাত্র আন্দোলন রাস্তায় নেমে এসে, যদিও তাদের উপরও সেদিন আক্রমণ হয়েছে। তো কথা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমি একটা ইসলামিক দলের অনুষ্ঠানে গিয়ে এই কথাটা বলেছিলাম। আমি বললাম দেখেন, আপনারা যে বলছেন সবাই শহীদ হয়েছে, আপনারা তো মনে প্রাণে বিশ্বাস করেন যে ধর্ম যুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধ করলে শহীদ হয় না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওই রাতের বেলায় শেখ হাসিনা চায়না থেকে আসার পরে উস্কানি দিয়ে যে ছাত্রদের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয়েছিল, তারা যে রাতের বেলায় মেয়েরা বেরিয়ে এসেছিল যে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ওই সময়ে কিন্তু ওখানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকেরাও কিন্তু রাতের বেলা মিছিলে বেরিয়ে এসেছিল। কোনো মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞেস করে নাই যে এই যে পর্দা ছাড়া মেয়েরা রাস্তায় বেরিয়ে এসেছে এটা জায়েজ কি না জায়েজ, এই বিতর্ক তোলে নাই। আবার মেয়েরাও ওই বিতর্ক তোলে নাই যে আমাদের আন্দোলনের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরা কেন আসলো। অর্থাৎ এই যে সবাই একটা দাবির জায়গায় একাকার হয়ে গেল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা যে বলেন ইসলামী আন্দোলন, এই কাজটা কি ইসলামী আন্দোলন না? যদি ইসলামী আন্দোলন না হয় তাহলে আপনারা জীবন দিলেন কেন? এক একটা দল তো বলছে, প্রত্যেকটা দল বলছে তাদের কারো 50 কারো 100 লোক শহীদ হয়েছে এবং তারা সেই শহীদদের কবর জিয়ারত করছে, দোয়া করছে তাদের জন্য, সেখানে তাদের আর্থিক সহযোগিতা করছে। তাহলে এই যে ইসলামী আন্দোলন কি দাবির আন্দোলন, এই যে বিভক্তি করার কারণেই ওই যে উনি যেটা বলেছেন যে আমাদের এই স্বীকৃতিটা হয় না। অথচ এই মুক্তির আন্দোলনে, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের প্রত্যেকটা মুক্তির আন্দোলনে বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা, মাদ্রাসা, স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। এখানে আপনি কে ইসলাম, কে গায়রে ইসলাম, কে নাস্তিক, কে আস্তিক, কে মৌলবাদী, কে প্রগতিশীল, এই বিভক্তি টানাটাই আমাদের জন্য একটা বড়, যেটা আওয়ামী লীগ পুরো রাজনীতিটা করে গেছে বিভক্তি টেনে। আমি মনে করি 5ই আগস্টের পর এটাও আমাদের একটা শিক্ষা হবে যে আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই, ন্যায়ের পক্ষে, অধিকারের পক্ষে আমরা সবাই যদি একাত্ম হতে পারি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। কিন্তু ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে যদি আবার আমরা ভাগ হয়ে যাই যে আমি ইসলামী, তুমি অন ইসলামী, তুমি কমিউনিস্ট, আমি জাতীয়তাবাদী, তাহলে কিন্তু আবার
আবার সেই অবস্থা ফিরে আসবে। আমরা আলোচনায় ফিরবো, তবে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। প্রশ্ন আগেই একটু রেখে যাই, সেটি হচ্ছে যে আপনি যেহেতু ইসলামিক বিষয়গুলো দলগুলোর ব্যাপার টানলেন, আমরা সাম্প্রতিক সময়ে দুটি ইসলামিক দলকে দেখেছি যে একসাথে মিটিং করতে, তারপরে আবার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও তাদের সাথে সিটিং হয়েছে। এই অনেকে টানাটানি বলছে। আলোচনায় ফিরবো দুজনের কাছেই, তবে আরেকটা বিরতি থেকে আমরা ফিরছি। সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আপনার কাছে। আমরা আলোচনার বিষয় ছিল সংস্কার এবং রাজনৈতিক ঐক্য। সেই ঐক্যের জায়গাটা যদি বলি, সেটি হচ্ছে যে সংস্কার কমিশন যেহেতু রিপোর্ট দিয়ে দিচ্ছে, স্বাভাবিকভাবেই ধারণা করছি যে একটা রোডম্যাপও পেয়ে আমরা হয়তো যাব, যদিও একটা সময় মোটামুটি আমরা জানি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। সেখানটায় এসে কিছুদিন আগেই আমরা দেখলাম যে ইসলামিক দলগুলো একসাথে বসেছে, জামাত, চরমনাইয়ের ইসলামী ফ্রন্ট, এরপরই আবার বিএনপিকে দেখেছিলাম আমরা তাদের সাথে বসতে। এটি কি এই নির্বাচনের কেন্দ্র করেই শুরু হয়ে গেল বসা? তা তো হবেই। যারা রাজনীতি করেন তারা কিন্তু ক্ষমতায় যেতে চান, রাজনৈতিক দলগুলো নানা চেষ্টা চলবে। বাট শেষ মুহূর্তে আমি আশা করতে চাই বা আমি বিশ্বাস করি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে তো টুকটাক মতানৈক্য আছে, এগুলো ঠিক হয়ে যাবে। কারণ সবাই জানে যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এই দেশে, তাহলে কোন দলের কী পরিণতি হবে, কোন নেতার কী পরিণতি হবে। সুতরাং চূড়ান্ত বিচারে সবাই ঐক্যমত্য হবে। এবং বিএনপিতে বলেছে যে আমরা জাতীয় সরকার করব, সব দল থেকে লোক নিয়ে আমরা সরকার গঠন, বলছে না মঞ্জু ভাই? বিএনপি নিশ্চিত বলছে যে ইলেকশনের আগে জোট না, জি ইলেকশনের পরে জাতীয় সরকার। আপনি যেটা বলেছেন মঞ্জু ভাই, এই প্রশ্নের জবাব নিব। আপনি যেহেতু প্রসঙ্গে এসেছেন, মঞ্জু ভাই বলো প্লিজ। জি জি জি, এই প্রসঙ্গে এসেছেন, একটু যোগ করি। আপনারা যুগপৎভাবে না হলেও আলাদা করে আপনারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন। সেখানে জাতীয় সেই ঐক্যের যে বিষয়টা, সেই ঐক্যের বিষয়ে কি আপনাদের সাথে কথা হয়েছে? কে কোন সিট দিবে কিংবা কোন মন্ত্রণালয় দিবে, অথবা এটা কি আপনারা একমতে বুঝতে পারছেন? আমরা তো যুগপথে ছিলাম না, এখনো না। তারা কিন্তু যুগপথ বলেনি, বলছে যে যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। আমি আপনার প্রথম প্রশ্নটা বলি, যেটা আপনি ইলিয়াস ভাইয়ের সাথে তুলেছেন, সেটা হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর যে একসাথ হয়ে একটা বাক্সে বা একটা মার্কায় নির্বাচন করার যে পদক্ষেপ আমরা দেখছি, বা এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি। আমি মনে করি এটা যদি করতে পারে ওনারা, খুবই ভালো হবে। তাহলে এই যে ধর্মীয় রাজনীতির প্রতি কত মানুষের সমর্থন আছে, কত ভাগ মানুষ সমর্থন করছে, এটা কিন্তু এবার একটা জানা যাবে, যেটা অতীতে কখনো ওইভাবে জানা যায় নাই। কারণ ধর্মীয় দলগুলো কেউ আওয়ামী লীগের সাথে, কেউ বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এটার মধ্য দিয়ে কিন্তু ওনাদের মধ্যে যে একটা বিভেদ আছে ধর্মীয় বিভিন্ন ইস্যু নিয়ে, এটাও একটু কমে আসবে। কারণ আমাদের দেশে যেই ধর্মীয় দলগুলোর মধ্যে বিভেদ মানুষ একটু বিরক্ত হয়। তো যদি তারা একসাথে ইলেকশন করে তাহলে এটা একটু কমবে, এটাকেও আমি একটা ভালো দিক দেখি। আরেকটা দিক হচ্ছে কি জানেন, সেটা যখন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লা কিন্তু মসজিদ আছে, এবং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মসজিদে প্রতিদিনই কিন্তু ধর্মীয় বয়ান দেওয়া হচ্ছে। এবং আমাদের দেখবেন যে মাহফিলগুলো হয়, যে বিশাল ইজতেমা হয়, হিউজ গ্যাদারিং মানুষের। এর বাইরে আপনি দেখবেন টেলিভিশনগুলোতে কিন্তু ধর্মীয় বক্তাদের হিউজ পপুলার, তারা কিন্তু প্রচুর তাদের পপুলারিটি। তো তাহলে এই যে লাখো মানুষের ঢল তাদের মাহফিলগুলোতে, ইজতেমায় লাখো মানুষের ঢল, তারপরে সোশ্যাল মিডিয়ায় এত ইনফ্লুয়েন্সার রিলিজিয়াস বেসড, এইটার, এবং আমরা প্রত্যেকবার দেখি যে বই পুস্তক যেগুলো বের হয়, এগুলো কিন্তু ইসলামিক লিটারেচারগুলো কিন্তু খুব হাইয়েস্ট সেলার হয়, বেস্ট সেলার হয়। তো এটার ইম্প্যাক্টটা কি? এটার ইম্প্যাক্টটা তো ধর্মীয় রাজনীতির ক্যাশ হওয়ার কথা। সেজন্য আমি যেটা মনে করি যে এই রাজনৈতিক দলগুলো, ইসলামিক দলগুলো বা ধর্মীয় রাজনৈতিক দলগুলো যদি একক মার্কা নিয়ে তারা যদি ইলেকশন করে, তাহলে একটা জরিপ হয়ে যাবে যে তারা আসলে কতটুকু। আপনি দেখবেন বিএনপি এবং জামাতের মধ্যে যখন ঝগড়া হয়, আমি দেখি বিএনপি বলে যে আমাদের সাথে না আসলে তো তোমাদের সিট দুইটাও পাও না তোমরা, আবার জামাত বলে যে আমাদের সাথে না আসলে তো তোমরা ক্ষমতায় আসতে পারো না। তো এটারও একটা অবসানের একটা সুযোগ হবে। দেখা যাক বিএনপি ইসলামিক দলগুলো। মঞ্জু ভাই, আমি আপনাকে বলে রাখলাম এই সুযোগে, ইলেকশন তো হবে যখনই হোক, ইসলামিক দলগুলোর মধ্যে শেষ পর্যন্ত দেখবেন ঐক্য হবে না। ঐক্য না হলে কিন্তু একটা ঝামেলাও আছে। কারণ এটা বেসটা কি একটু বলবেন আপনি, কি ধারণা? যেমন জামাতে আমির সাহেব উনি গিয়ে চরমনাইতে চরমনাই পীর সাহেবের সাথে দেখা করেছে, কিন্তু এদের কিন্তু বাহাস সবসময় আমরা দেখে আসি, এবং দুইটা দলের মধ্যে কিন্তু এখন আমি জানি না, মঞ্জুর ভাইয়ের ভালো বলবেন, এই ইসলামী বেস যে দলগুলো, এর মধ্যে কিন্তু এই দুটি দলের সবচেয়ে বেশি সমর্থক, যদি আমি ভুল না, তাদের সমর্থনটা একটু বেশি দেখা যায়, তাদেরটা বেশি প্রকাশিত। যদিও আবার
ওই কি পার্টি জানতে জ্যাকেট পার্টি সারা দেশে মরিচ ছিল, কিন্তু কোথাও কোনো সিট কিন্তু পাইতো না, এরা নিশ্চয়ই আপনার মনে আছে। জি জি সুতরাং আমি যেটা বলছি, যদি জোট না হয় এটাও কিন্তু তাদের জন্য একটা ফেলিউর হবে। মানুষ চিন্তা করবে যে আপনারা ধর্মের কথা বলেন, তা আপনাদের মধ্যে ঐক্য হলো না কেন? তাহলে এটা কি আপনাদের ব্যর্থতা? ধর্ম তো মানুষকে ঐক্যবদ্ধ করার কথা বলে। আপনার মনে থাকার কথা সেটি হচ্ছে যে চরমোনাই যে দলটি সেটি কিন্তু আওয়ামী লীগ আমলে নির্বাচন করেছে। বরিশালের নির্বাচনে তারা আশা করেছিল যে তাদের দলকে ছেড়ে দেওয়া হবে বা তারা মেয়র হবে, সেখানে ফেইল হওয়ার পর থেকেই কিন্তু তাদের বয়ান ঘুরে গেছে। সুতরাং এই দলটি ইসলামিক দলের সাথে এক ঐক্যবদ্ধ থাকবে সেটি চিন্তা করে করছে, নাকি অন্য কোনো তাদের উদ্দেশ্য আছে, সেটি আমরা পরিষ্কার কিভাবে হবে? এখন তো ধরেন তারা যেটা ইলিয়াস খান বলেছেন যে তাদের মধ্যে একটা ফেরকা ছিল, বিভক্তি, এখন কিন্তু তারা বলছে না সেটা, এখন তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে। না, সেটি তো বিএনপির সাথে মিটিং এর পরেও কথা হয়েছে যে তারা একে অপরকে খারাপ মন্দ ভাষায় কথা বলবে না। আমরা যখন চরমোনাইতে প্রথম গিয়েছিলাম, আমি চরমোনাইয়ের মাহফিলে যখন ভাষণ দিয়েছিলাম, তখন আমার বিরুদ্ধে হিউজ ট্রল করা হয়েছিল ফেসবুকে নানাভাবে। জি, আপনি স্টেজে বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি জামাতের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমি বলেছি যে আমি কেন জামাতের থেকে বেরিয়ে এসে একটা দল করলাম এবং জামাতের ভিতরে আমার ডিভিশনাল পয়েন্টগুলো কি ছিল, এটা আমার, যেহেতু এই প্রশ্নগুলো আমাকে করেছে সেখান থেকে আমি সেই উত্তরটা দিয়েছি। আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে সেখানে কথা বলার জন্য যাই নাই। তারপরেও আমি কেন ওখানে গেলাম, আমাকে অনেক হেয় প্রতিপন্ন করে কথা বলা হয়েছে। আমি কিন্তু তখন বলেছিলাম যে একদিন আপনারাও আসবেন। এখন ঠিকই কিন্তু জামাতের লোকেরা সেখানে গিয়েছে, এটা আমি খুশি হয়েছি যে এটা আমি মনে করি আমার নৈতিক বিজয় হয়েছে যে আপনারা যারা আমাকে হেয় প্রতিপন্ন করে কথা বলেছেন আজকে নিজেরাও সেখানে যাচ্ছেন। আমি আবারও বলছি, যেই এবারে আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে ওনারা সব একজোট হয়ে একটা ইলেকশন করুক, আমাদের একটা ডাটা আসুক। এই যে এত হিউজ লাখ লাখ মানুষ যে মাহফিলে যায়, লাখ লাখ মানুষ যে এত এটার ইম্প্যাক্টটা কি? আমরা যে কথাটা বলতে চেয়েছি যে পলিটিক্স, যেমন ধরেন আমি আপনাকে বলি, সময় কম, কথা অনেক সময় বলা যায় না, প্র্যাকটিক্যাল জায়গায় প্রবলেমটা কি দেখি। যেমন ধরেন রাজনৈতিক দল যখন কোথাও ত্রাণ বিতরণ করবে, রাজনৈতিক দল যখন কোথাও ভোটের জন্য চাইবে, সে তো প্রচারণা করবে, বা আমাকে ভোট দেন, আমি ভোট দিলে আমি এটা করব। তারপরে সে ধরেন 500টা কম্বল বিতরণ করছে, সেটা ভিডিও করবে, ছবি দিবে, দেখাবে যে আমরা সোশ্যাল ওয়ার্ক করতেছি। রাজনৈতিক দল এটা করার মাধ্যমে সে মানুষকে উদ্বুদ্ধ করে, সে যে একটা জনকল্যাণমূলক কাজ করছে এটাও সে প্রচার করে। কিন্তু ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে মানুষকে দান করে প্রচার করাটা, প্রকাশ করাটা নিষিদ্ধ বা নেতিবাচক ভাবে দেখা হয়। তাহলে দেখেন ইসলামিক রাজনৈতিক দলের এখানে একটা ডিলেমা হয়। সে যখন ধর্ম দ্বারা উদ্বুদ্ধ হয়, তখন এই প্রচার করাটা, প্রকাশ করাটা, ভোট চাওয়াটা, নিজেকে ভোট দেওয়ার জন্য আমি এই করবো সে করবো বাগাড়ম্বর করাটা কিন্তু ধর্মীয় দিক থেকে নেতিবাচক, আবার রাজনৈতিক দিক থেকে এটা ইতিবাচক। সেই জন্য ধর্মীয় রাজনৈতিক দলগুলোর এখানেই সংকট। এই যে বিশাল বিশাল মাহফিল দেখে, বিশাল বিশাল মানুষের সমারোহ দেখে, রাজনৈতিক জায়গায় আসলে মানুষ আর ওই জায়গায় থাকে না। মানুষ দেখতে চায় যে আমার সমাজ উন্নয়ন কি হবে, আপনি ক্ষমতায় গেলে আমার রাষ্ট্রের কি উন্নয়ন হবে। আপনি ধর্মীয় ভাবে তো আপনি পরকালীন মুক্তি পাবেন, এটার জন্য তো সকল আওয়ামী লীগের লোকেরাও নামাজ পড়ে, বিএনপির লোকেরাও নামাজ পড়ে। আমরা তো প্রচুর আমাদের এই যে প্রেসিডেন্ট চুপ্পু সাহেব, উনিও শুনি যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে। শেখ হাসিনা তো 6 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন নাকি। এটা কিন্তু প্রচার ছিল আওয়ামী লীগের, এটা কতটা সত্য কে আমি বলছি যে আমাদের হাতে সময় একদম কম। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে আমরা নির্বাচনের ব্যাপারে এই জায়গাটায় আলোচনা চলছে, এখনো চূড়ান্ত, যেটা ইলিয়াস খান বলেছেন যে এখনো চূড়ান্ত জায়গায় পৌঁছে নাই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দলেরই আলাদা নির্বাচন প্রস্তুতি আছে, কারণ আমরা যে আন্দোলন করেছি এটাই তো নির্বাচনের প্রস্তুতি। আপনার কাছে আমি হয়তো শেষ সময় 1 মিনিট ফিরতে পারি। ইলিয়াস ভাই, খুব ছোট্ট করে একদম জবাব চাই। সেটি হচ্ছে যে আমরা এই শেষ সময় যখন আমরা রাজনৈতিক ঐক্যের কথা বলছি, তখন আমরা কিন্তু দেখেছি একদিক থেকে জামাতের নিবন্ধন এখনো আনুষ্ঠানিকভাবে ফিরে পায়নি, আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে। এটি কোনো নির্বাচনের জন্য ট্রাম্প কার্ড হচ্ছে কিনা, অথবা আওয়ামী লীগ ট্রাম্প কার্ড হচ্ছে কিনা? এর আগে শুনেছিলাম যে জামাত আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, কিছু কিছু জায়গায় বিএনপিরও নেতাদের বক্তব্যে স্থানীয়ভাবে দেখছি যে, এবং সেইগুলো জনসম্মুখে আসছে, তারা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে এরকম। তো সেটি কোনো ট্রাম্প কার্ড হিসেবে আসছে কিনা? জামাত যে এখনো নিবন্ধন পায়নি, এটা পেয়ে যাবে, আমি আশা করতে চাই। বোধহয় কোর্টে মঞ্জু ভাই, তাই না? হ্যাঁ, একটা আদালতে মনে হয় এটা পেন্ডিং আছে। মানে এত মামলা নিষ্পত্তি হলো, এতজন সারা পেলো, তো এইটি এতদিন পেন্ডিং, এর পেছনে অন্য কোনো কারণ আছে? কোর্টে বোধহয় এটা খুব দ্রুত হয়ে যায় বলে আমি শুনেছি। আমি একজন আইনজীবীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন এটি দ্রুত হয়ে যাবে। আর ওই
পলিটিক্স কৌশল মশল করে আওয়ামী লীগের কোনো লাভ নেই। দেশে আবার ক্ষমতায় ফিরে আসার নানা চেষ্টা করছে। আমাদের নিবন্ধন না কালকে দেখলাম লন্ডনে আওয়ামী লীগের একটা দল নিবন্ধন নিয়েছে, ওই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে। আওয়ামী লীগের 2 নেতা দেখলাম লন্ডনে লিফলেট বিলি করছে। জি জি মঞ্জু ভাই, দোকানি বা ওই যে মানুষ লিফলেট গ্রহণ করেন, আওয়ামী লীগ গণ কেস। জি, আমি একদম মঞ্জু ভাই দিয়ে শেষ করব 30 সেকেন্ডে। একসময় কিন্তু আপনার দলকেও, আপনি যেমন ওই দলটাকে বললেন জামাতের বি টিম, আপনার দলকেও কিন্তু মনে করা হতো বা বলা হয় যে জামাতের বি টিম, এখনো অনেকে মনে করে। যেমন আপনি জামাত নিবন্ধন না পেলেও অসুবিধা নেই, ওই দলটির কথা বললেন, কিন্তু কিন্তু অনেকে মনে করে যে ঠিক আছে এবি পার্টিও আবার ফিরে এসে জামাতে ফিরে যাবে কিনা, এটা মনে করতে পারে। আমার মনে আছে ইলিয়াস খান ভাই যখন একটা টক শোতে প্রথম আমি ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলাম, উনি এই কথাটা বলেছিলেন। দেখেন, আমরা তো এই জিনিসটা ক্লিয়ারলি বলেছি, আমাদের দলের অবস্থান স্পষ্ট। এবং একটা বলে না যে বৃক্ষ তোমার নাম কি, বলছে ফলে পরিচয়। তো আমরা তো আমাদের আজকের 5 বছরের রাজনৈতিক পরিক্রমায় আমরা এটা প্রমাণ করতে পেরেছি, প্রুভ করেছি যে আমাদের দলটা একটা সক্রিয় রাজনৈতিক দল, মূলধারার রাজনৈতিক দল, এটা ইনক্লুসিভ রাজনৈতিক দল। এটা কোনো নির্দিষ্ট মতাদর্শের উপরে নির্ভর করে না, এটা একটা অধিকার ভিত্তিক রাজনীতিকে প্রমোট করে। যেই কথায় আজকে সবাই এসেছে, আজকে যে আন্দোলনটা আমরা বিজয়ী হয়েছি, এটা কি মতাদর্শিক রাজনীতি না অধিকার ভিত্তিক? তাহলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের সাথে জামাতের সমঝোতাও হতে পারে? রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই না। এখন আমি এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি। আমি বলেছি যে বাংলাদেশে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের নেতৃত্বে জোট হয়ে ওই জোটের নির্বাচনী ফলাফল ভালো করার কোনো নজির নাই। বরং মূলধারার রাজনৈতিক জোটগুলোতে ধর্মীয় দলগুলো যোগ দিয়ে তারা ভালো রেজাল্ট করেছে। কি বলেন ইলিয়াস খান, ঠিক না? সুতরাং এই রাজনৈতিক কৌশলগত জায়গা থেকে আমি মনে করি এটা ভুল পদক্ষেপ হবে যদি কোনো ধর্মীয় জোট যদি আমরা যাই। সেই জায়গা থেকে আমরা বলেছি যে কৌশলগত, জোটগত, নির্বাচনের ফলাফলগত এতে আমরা কোনো ধর্মীয় দলের উদ্যোগে কোনো জোট যদি হয়, সেই জোটে আমরা যাব না। অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং ইলিয়াস খান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যেভাবেই হোক না কেন, অথবা যারাই এখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে না কেন, তারা সবাই মিলে দেশের কথা ভাবুক এবং দেশের জন্য এগিয়ে যাক। কল্যাণমূলক রাষ্ট্র গড়তে তাদের সাথে আসুন। যে যেখানে আছি সেখান থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।